আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের টপিক স্পিন এন্ড প্রোস্টেট। তো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা স্পিন নিয়ে ডিসকাস করব, তারপরে আমরা প্রোস্টেট নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা স্পিনের অ্যানাটমিটা একটু ডিসকাস করে নিব। আমরা জানি যে স্পিন হচ্ছে একটা ওয়েট শেপড অর্গান, মেইনলি লেফট হাইপোকন্ড্রিক রিজিয়নে থাকে, পার্টলি এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও আসে। স্প্লিন সাইজ লেস দেন 12 সেন্টিমিটার হয়। তো এর দুটো এন্ড থাকে, তিনটা বর্ডার থাকে, দুটো সারফেস থাকে, এবং স্প্লিন হচ্ছে অ্যালং দা লং এক্সিস অফ 10th রিবের, এই যে 10th রিব বরাবর 10th রিবের লং এক্সিস বরাবর থাকে। 9 থেকে 11th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত এক্সটেন্ড করে, এবং 10th রিবের লং এক্সিস বরাবর থাকে স্প্লিন, লেফট সাইডে, লেফট আপার অ্যাবডোমেনে, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। তো এখন স্প্লিনের যদি ইন্ডিকেশন গুলো যদি আমরা দেখি, যে কি কি কারণে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, যে স্প্লিনোমেগালি হয়ে গেছে, স্প্লিন সাইজে বড় হয়ে গিয়েছে, অথবা লেফট আপার অ্যাবডোমিনে পেশেন্ট পেইন ফিল করছে বা কোনো একটা চাকার মতো ফিল করছে। অনেক সময় ট্রমার পেশেন্ট আসে, ট্রমার পেশেন্টের ক্ষেত্রে স্প্লিন চেক করে দেওয়া খুবই জরুরি, অন্যান্য অর্গান গুলোও আমরা চেক করে দিব। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের পেইন আছে, সাথে ফিভার, যখন অ্যাবসেস হয় সাধারণত এই ধরনের ফিচার নিয়ে পেশেন্ট আসে। জন্ডিস সাথে অ্যানিমিয়া, এরকম পেশেন্টও আসতে পারে। হাইড্রাটিক ডিজিজের পেশেন্ট আসে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অ্যাসাইটিস আছে, লোকালাইজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল ফ্লুইড আছে, এসব নিয়ে আসতে পারে। আর ম্যালিগনেন্সি পেশেন্ট, বিশেষ করে লিম্ফোমা, লিউকেমিয়া, এসব পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তো আমরা প্রথমে প্রিপারেশন দিব স্প্লিনের ক্ষেত্রে। আমরা পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেমে একটাই প্রিপারেশন আমরা দিয়ে থাকি, পেশেন্টকে আমরা ফাস্টিং থাকতে বলবো। যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় তাহলে 6 to 8 আওয়ার্স, বাচ্চা হলে 3 আওয়ার্স। এই সময় ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য পেশেন্ট প্লেইন ওয়াটার পান করতে পারবে, কিন্তু অন্য কোনো তরল যেমন জুস, শরবত, ডাবের পানি, চা, স্যালাইন এগুলো পান করতে পারবে না, এবং কোনো খাবারও খেতে পারবে না। এবং হচ্ছে যদি দেখা যায় যে কোনো পেশেন্ট অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে এসছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্ট যে অবস্থায় আছে সেই অবস্থাতেই দেখে দেব। আমাদের যদি পেশেন্টের প্রিপারেশনের ল্যাকিংস এর কারণে দেখতে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টে উল্লেখ করে দিব যে কম্প্রোমাইজড স্টাডি ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন, প্লিজ রিস্ক্যান আফটার প্রপার প্রিপারেশন, এভাবে আমরা লিখে দিব। আমরা কার্ভিলিনিয়ার লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার চুজ করব। প্রয়োজনে আমরা 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। গড়ে 3.5 মেগাহার্টজে সাধারণত ভালো দেখা যায়। তো স্ক্যানিং টেকনিকের ক্ষেত্রে আপনি যদি সুপাইন পজিশনে শুয়ে পেশেন্টকে দেখতে চান, সেক্ষেত্রে স্ক্রিন যেহেতু লেফট সাইডে আছে, আপনি পেশেন্টের রাইট সাইডে বসবেন, পেশেন্টের গায়ের উপর দিয়ে হাত নিয়ে গিয়ে দেখতে হয়। এর চেয়ে সুবিধা হচ্ছে আপনি পেশেন্টকে ডান দিকে কাত করে নেন, লেফট সাইডটা এক্সপোজ করে নেন, তারপরে হলো দেখেন। চলে আসি স্ক্যানিং টেকনিকে। স্ক্যানিং টেকনিকে বলা হয়েছে যে আপনি ইয়েতে স্ক্রিন দেখার জন্য লেফট সাইডে লাস্ট ইন্টারকোস্টাল স্পেসটা বাদ দিয়ে তার উপরের ইন্টারকোস্টাল স্পেসে আপনি ট্রান্সডিউসারটাকে লঙ্গিটিউডিনালি কিছুটা রিপসের প্যারালালি ধরে হচ্ছে দেখবেন, এবং সেখানে না পেলে আরেকটা ইন্টারকোস্টাল স্পেস উপরে উঠবেন। এভাবে আপনাদের হচ্ছে বাই দা বুক বলা আছে, কিন্তু একই জায়গায় ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স করলে পেয়ে যাবেন ট্রান্সডিউস স্প্লিনে ট্রান্সভার্স ভিউ। কিন্তু আসল উপায় হচ্ছে যে, মানে ট্রিক্স হচ্ছে এটা, যে আপনি লেফট কিডনি বের করলেন, বের করে জাস্ট একটা ইন্টারকোস্টাল স্পেস উপরে উঠলেই কিন্তু আপনি স্প্লিন পেয়ে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে এটা সহজ পদ্ধতি। লঙ্গিটিউডিনাল ভিউতে লেফট কিডনি বের করবেন, বের করে জাস্ট একটা ইন্টারকোস্টাল স্পেস উপরে উঠলেই আপনি স্প্লিন পেয়ে যাবেন। স্প্লিনের ইকো প্যাটার্ন প্লিস্কের সূত্র অনুযায়ী প্যানক্রিয়াসের থেকে স্প্লিনের ইকোজেনেসিটি একটু কম হবে।
সরি, প্রিস্কের সূত্র অনুযায়ী লিভারের থেকে স্প্লিনের ইকোজেনিসিটি একটু কম হবে, কিডনির থেকে এক স্কেল বেশি হবে। তো এই যে কম বেশির বিষয়গুলো, এগুলো প্রায় লিভারের মতো ইকোজেনিসিটি কাছাকাছি, লিভারের থেকে জাস্ট এক স্কেল কম, কিডনির থেকে এক স্কেল বেশি। এখন এই কম বেশিটা কিন্তু খুব বেশি যে কম বেশি তা নয়। আপনি যদি মার্কিং করেন, লিভারকে যদি আপনি 10 দেন, স্প্লিনকে 9 দিবেন এরকম। হ্যাঁ, বা কিডনিকে যদি আপনি 8 দেন, স্প্লিনকে 9 দিবেন এরকম, জাস্ট সামান্য একটু বেশি কম এরকম। এবং স্প্লিনের ইকোটেক্সচার একদম স্মুথ হোমোজেনাস, সব জায়গায় একই রকম। এবং হচ্ছে এর এর চারপাশে একটা হাইপারিকুইক আউটলাইন থাকে, এটা হচ্ছে স্প্লিনিক ক্যাপসুল। এখানে ফাইব্রাস টিস্যু আছে, ফাইব্রাস টিস্যু ডেনসিটি বেশি, এই জন্য আমরা এটা হাইপারিকুইক দেখতে পাই। এই হাইপারিকুইক এটা হচ্ছে স্প্লিনিক ক্যাপসুল। এর দুটো পোল থাকে, ডায়াফ্রামের কাছাকাছি যে পোলটা এটা হচ্ছে আপার পোল, ডায়াফ্রাম থেকে দূরে যে পোলটা এটা হচ্ছে লোয়ার পোল। একদম সেন্টারের দিকে দেখেন যে কিছু অ্যানিকুইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্প্লিনিক ভেসেলস, এবং এর চারপাশে হাইপারিকুইক এরিয়া দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাপোর্টিভ টিস্যু। এই জায়গাটাকে বলা হয় স্প্লিনিক হাইলাম। তো এবং হলো স্প্লিনের প্যারেনকাইমা হচ্ছে স্মুথ হোমোজেনাস থাকবে, সব জায়গায় একই রকম, এবং এর ইকোজেনিসিটি লিভারের থেকে এক স্কেল কম হবে, কিডনির থেকে এক স্কেল বেশি হবে। এই হচ্ছে নর্মাল স্প্লিনের সোনোলজিক্যাল ফিচার। এখন আমরা স্প্লিনের মেজারমেন্ট নিব। স্প্লিনে আমরা লেংথ মেপে থাকি, এবং সেটা এক পোল থেকে আরেক পোল পর্যন্ত। এবং মেইন যে কথাটা সেটা হচ্ছে যে স্প্লিনের মেজারমেন্টের লাইনটা আমরা এমন ভাবে টানবো যেন আমরা মেজারমেন্টের যেই দাগটা টানছি সেটা যেন স্প্লিনিক হাইলামকে ক্রস করে যায়। এটা হচ্ছে স্প্লিনিক হাইলাম, এমন ভাবে মেজারমেন্টটা আমরা নিব যেন এটা স্প্লিনিক হাইলামকে ক্রস করে যায়। এবং স্প্লিনের নর্মাল মেজারমেন্ট হচ্ছে লেস দ্যান 12 সেন্টিমিটার। এর বেশি হলে আমরা তখন এটাকে বলবো স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। 12 সেন্টিমিটারের নিচে থাকলে নর্মাল, 12 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে যদি হয় তাহলে মাইল্ড স্প্লিনোমেগালি, 15 থেকে 18 সেন্টিমিটারের মধ্যে হলে মডারেট স্প্লিনোমেগালি, মোর দেন 18 সেন্টিমিটার হলে সিভিয়ার বা গ্রস স্প্লিনোমেগালি। 12, 15, 18 এভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে প্রচুর গ্যাস শ্যাডোজের জন্য স্প্লিন, যেহেতু স্প্লিন স্টমাকের ফান্ডাসের পোস্টেরিয়রলি থাকে, অনেক সময় দেখা যায় যে প্রচুর গ্যাস শ্যাডোজের জন্য স্প্লিনটা ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে কাজ করা যাবে না, শুধুমাত্র যখন আপনি একেবারেই দেখতে পাচ্ছেন না ভালো, তখন আপনি একটা ট্রিক্স ফলো করতে পারেন, যেটা প্যানক্রিয়াস ক্লাসেও আমরা বলে থাকি। প্যানক্রিয়াসের ক্ষেত্রে আপনি একই ট্রিক্স ফলো করতে পারেন, যেহেতু স্টমাকের পিছনে প্যানক্রিয়াস থাকে, স্টমাকের ফান্ডাসে পোস্টেরিয়রলি স্প্লিন থাকে, দুটো অর্গানের ক্ষেত্রেই আমরা এই ট্রিক্সটা খাটাতে পারি। সেটা হচ্ছে পেশেন্টকে আমরা 4 থেকে 5 গ্লাস পানি খাওয়াবো, পানি খাইয়ে 3-4 গ্লাস খাওয়ালেই হবে, 3 থেকে 4 গ্লাস পানি খাওয়াবো। এরপর আমরা পেশেন্টকে যে কোনো একদিকে 15 মিনিট কাত করে শুয়ে রাখবো। এই ক্ষেত্রে স্টমাকে যে পানিটা যাবে, এই পানির মধ্যে যে গ্যাস বাবলস আছে, বুদবুদ গুলো আছে, এগুলো উপরের দিকে একদিকে কাত করে শুয়ে থাকলে এগুলো উপরের দিকে উঠে যাবে, পানিটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি যদি পেশেন্টটাকে স্ক্যান করেন তাহলে এই পানির মধ্য দিয়ে সাউন্ড খুব সহজেই পাস করে চলে যাবে। স্টমাকের ফ্লুইডের ভেতর দিয়ে সাউন্ড খুব, আমরা জানি যে ফ্লুইড হচ্ছে সাউন্ডের জন্য খুব গুড একটা মিডিয়াম, ফ্লুইডের মধ্যে দিয়ে সাউন্ড খুব সহজেই পাস করে চলে যাবে। এবং এই ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের পেছনে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট তৈরি হবে। এই এনহ্যান্সমেন্টটা, এই ফ্লুইড ফিল্ড স্ট্রাকচার, দ্যাট মিনস স্টমাকের যে পিছনের এরিয়া, এর উজ্জ্বলতা বাড়িয়ে দেবে, অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে দেওয়ার মতো। এবং এর পেছনে যে অর্গানগুলো রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে, স্প্লিন রয়েছে, এগুলোর ছবি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে দেখাকে বলা হয় অ্যাকোস্টিক উইন্ডো প্রডিউস করে দেখা। এখানে আমরা স্টমাককে একটা জানালার মতো ইউজ করে আমরা হচ্ছে স্প্লিনটা দেখার চেষ্টা করছি। এই কখনো যদি এরকম হয় যে একেবারেই আপনি স্প্লিন দেখতে পাচ্ছেন না, তখন আপনি এই বুদ্ধি খাটাতে পারেন। লোয়ার অ্যাবডোমেনেও আমরা একইভাবে ইউরিনারি ব্লাডার পুল করে নিয়ে পেলভিক অর্গানস ইভালুয়েট করে থাকি। তো
এবং স্প্লিনের ক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে যে স্প্লিনের সাইজ আমরা পার্শ্ববর্তী অর্গানের সাথে কম্পেয়ার করব, দ্যাট মিনস লেফট কিডনি। স্প্লিনের সাইজটা আমরা সবসময় লেফট কিডনির সাথে কম্পেয়ার করব। স্প্লিন সাধারণত লেফট কিডনির সমান হয় অথবা একটু ছোট বা বড় হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল স্প্লিন আর এটা হচ্ছে স্প্লিনোমেগালি। এখন অ্যাবনর্মাল স্প্লিনের, এতক্ষণ নর্মাল স্প্লিন নিয়ে আমরা জানলাম, এখন একটু অ্যাবনর্মাল স্প্লিন নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে আসি হোমোজেনাস স্প্লিনোমেগালি। স্প্লিন আপনি সাইজে বড় পাচ্ছেন কিন্তু আর কোনো সমস্যা নেই, পুরা ভিতরে ইকোটেক্সচার হোমোজেনাস আছে। হ্যাঁ, এটা কি কি কারণে হতে পারে? ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, সিকেল সেল ডিজিজ, পোর্টাল হাইপারটেনশন, লিউকেমিয়া, মেটাবলিক ডিজিজ, লিম্ফোমা, ইনফেকশনস, রিবোলা এন্ড মনোনিউক্লিয়াসিস। এইসব ক্ষেত্রে হচ্ছে স্প্লিন শুধু সাইজে বড় হয়ে যেতে পারে। এখন দেখেন, স্প্লিনকে লেফট কিডনির সাথে কম্পেয়ার করতে বলা হয়েছে। আপনি লেফট কিডনি সমান বা একটু কম বেশি হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে কিডনির তুলনায় স্প্লিন সাইজে অনেক বড়। হ্যাঁ, তার মানে স্প্লিনোমেগালি আছে। এবার আপনি মেজারমেন্ট নিবেন, মেজারমেন্ট নিয়ে তারপর দেখবেন যে মাইল্ড, মডারেট অর সিভিয়ার কোনটা আছে। আরেক ধরনের স্প্লিনোমেগালি অ্যাবনর্মালিটি স্প্লিনের আছে, সেটা হচ্ছে নন হোমোজেনাস স্প্লিন। স্প্লিনে সব জায়গায় হোমোজেনাস না, একই রকম না, কোনো একটা কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সাথে উইথ অর উইদাউট স্প্লিনোমেগালি, সাথে স্প্লিনোমেগালি থাকতেও পারে, নাও থাকতে পারে। স্প্লিন হোমোজেনাস না এবং স্প্লিনোমেগালি থাকতেও পারে, নাও থাকতে পারে, এমন কন্ডিশন। এগুলো আমরা কখন দেখতে পারি? পলিসিস্টিক ডিজিজ, কনজেনিটাল সিস্ট, হাইড্রাটিড সিস্ট, হেমাটোমা, এসব ক্ষেত্রে এরকম নন হোমোজেনাস স্প্লিন আমরা পেতে পারি। প্রথমে আসি যে পলিসিস্টিক ডিজিজ। পলিসিস্টিক ডিজিজে স্প্লিন, নর্মাল স্প্লিনিক আর্কিটেকচারটা ডিস্টর্টেড হয়। এখানে দেখেন ছবিতে স্প্লিন যে নর্মাল একটা স্প্লিন এতক্ষণ আমরা দেখেছি এরকম দেখাচ্ছে না, এবং এখানে মাল্টিপল সিস্ট থাকে, মোর দেন 8টার বেশি, কিছু কিছু বইয়ে বলা হয়েছে যে 5টার বেশি। এবং এই সিস্ট গুলো হলো ইয়ে হবে, এই সিস্ট গুলো দেখা যায় যে ভ্যারিয়েবল সাইজের হয়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনটা বেশ বড়, এরকম বিভিন্ন সাইজের সিস্ট আমরা দেখতে পাই। এটা হচ্ছে পলিসিস্টিক ডিজিজ। এরপরে এবং এরকম যদি পলিসিস্টিক ডিজিজ আপনি পান, সেক্ষেত্রে অন্য অর্গানগুলো ভালো করে চেক করে দেবেন, অন্য অর্গানেও এরকম থাকতে পারে। এরপরে আসি কনজেনিটাল সিস্ট। জন্মগতভাবেই সাধারণত থাকে, সাধারণত সিঙ্গেল ইন নাম্বার হয়, একদম সিম্পল সিস্টেম মতো দেখতে হয়, রাউন্ডেড বা ওভাল, ভেতরটা অ্যানিকুইক, চারপাশে শার্প থিন হাইপারিকুইক রেগুলার মার্জিন, পিছনে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহান্সমেন্ট। এগুলো হচ্ছে কনজেনিটাল সিস্ট। এছাড়া হলো আর আমরা পেতে পারি হাইড্রাটিড সিস্ট। তো হাইড্রাটিড সিস্ট সম্পর্কে আপনাদেরকে অলরেডি লিভারে বলা হয়েছে, আর আমি একটু তবু রিপিট করি যে হাইড্রাটিড ডিজিজ হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ। এই প্যারাসাইটের এগের মাধ্যমে এই ডিজিজটা ট্রান্সমিট হয়। তো দেখা যায় যে ডগস, ক্যাটস, উলফস, ফক্সেস, এদের যে ফিসেস এর মধ্যে এই প্যারাসাইটের এগটা থাকে। তো যারা কুকুর বিড়াল পালে কিন্তু সাফিসিয়েন্ট পার্সোনাল হাইজিন মেনটেন করেন না, তাদের দেখা যায় যে ওরালি এই ডিজিজটা ট্রান্সমিট হতে পারে। এই ডিজিজটা শুধুমাত্র ওরালি ট্রান্সমিট হয়। আবার ইনডাইরেক্টলিও হতে পারে, মনে করেন যে কুকুর বিড়াল পালে না কিন্তু এমন কোনো কাজ করে, যেমন ধানের কাজ করে, কাঠের কাজ করে, অথবা কনস্ট্রাকশনের কাজ করে, ধান, কাঠ, রড, সিমেন্ট, এগুলোর মধ্যে কুকুর বিড়াল হয়তো রাতে বেলা পিসেস ত্যাগ করে গিয়েছে, দিনের বেলা পেশেন্ট এগুলো নাড়াচাড়ার কারণে তার হাতের কন্টাক্টে হচ্ছে এই প্যারাসাইটের এগ চলে আসলো, এবং হলো যখন সে খাবার খাচ্ছে তখন যদি সে সাফিসিয়েন্ট পার্সোনাল হাইজিন মেনটেন না করে, হাত ভালো করে ওয়াশ না করে, তো সেক্ষেত্রে তার ওরালি ডিজিজটা ট্রান্সমিট হয়ে যেতে পারে। এই কারণে আমাদের পেশেন্টের হিস্ট্রি নিতে হবে ভালো করে, যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কন্টাক্টের কোনো হিস্ট্রি আছে কিনা। তো হাইড্রাটিড সিস্ট সাধারণত এক ধরনের কমপ্লেক্স টাইপ অফ সিস্ট হয়। এই সিস্ট গুলো এক এক বিভিন্ন রকমের হতে পারে। এই সিস্ট গুলো কমপ্লেক্স টাইপ হয় এবং এর ওয়াল বেশ ঠিক হয়। আপনি যদি জুম করে দেখেন দেখবেন যে এর ওয়ালে হলো 3টা লেয়ার দেখা যায়।
পেরিসিস্ট, একটোসিস্ট, এন্ডোসিস্ট, 3টা লেয়ার দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ভিতরের যে এন্ডোসিস্টিক লেয়ারটা আছে ওটা ডিটাচড হয়ে একটা হাইপারিকুইক ফ্লোটিং মেমব্রেন বা সেপ্টেশনের মতো দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে পেরিসিস্ট, একটোসিস্ট, এন্ডোসিস্ট 3টা লেয়ারই আছে, এর ওয়াল বেশ ঠিক, কিন্তু ভেতরটা অ্যানিকুইক না, ভিতরে ছোট ছোট গুড়ি 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 ইন্টারনাল ইকো দেখা যাচ্ছে, এবং এগুলোকে বলা হয় হচ্ছে লো লেভেল ইন্টারনাল ইকো, কারণ এগুলোর ইকোজেনিসিটি লেভেলটা লো, এগুলো ব্রাইট হোয়াইট না, ডাল হোয়াইট। আবার অনেক সময় ব্রাইট হোয়াইট ছোট ছোট বিন্দু বিন্দু দেখা যায়, এগুলোকে বলা হয় ক্যালসিফাইড ফোকাই। হ্যাঁ, এগুলো পেতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা বড় সিস্ট আপনি পেয়েছেন, এর মধ্যে ছোট ছোট অনেকগুলো ডটার সিস্ট আছে, পুরোটা মিলে একটা মৌমাছি চাকের মতো দেখা যাচ্ছে, হানিকম্ব অ্যাপিয়ারেন্স, এরকমও পেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা কমপ্লেক্স টাইপ অফ সিস্ট পাচ্ছেন, যেটার ওয়ালটা বেশ ঠিক এবং ওয়ালে দুটো লেয়ার আছে, পেরিসিস্ট এবং একটোসিস্ট, দুটো লেয়ার দেখা যাচ্ছে। এন্ডোসিস্ট লেয়ারটা পুরোপুরি ডিটাচড হয়ে ভেতরে ইরেগুলার আরেকটা সিস্টের মতো তৈরি করেছে, সিস্ট উইদিন এ সিস্ট অ্যাপিয়ারেন্স, এরকমও পেতে পারেন। তো হাইড্রাটিড সিস্টের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, স্প্লিনে যদি আমরা কমপ্লেক্স টাইপ অফ সিস্ট পাই, তাহলে আমাদের পেশেন্টের হিস্ট্রি নিতে হবে ভালো করে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কন্ট্যাক্টে কোনো হিস্ট্রি আছে কিনা। এর ক্লিনিক্যাল ফিচার খুব স্লোলি ডেভেলপ করে, পেশেন্ট একটু লম্বা টাইমের হিস্ট্রি দেয়, লেফট আপার অ্যাবডোমেনে ডাল একটা পেইনের কমপ্লেন করে। তো হাইড্রাটিড সিস্ট যদি আপনি পান, আপনি কোথায় পেয়েছেন, কয়টা পেয়েছেন, মেজারমেন্ট কত, দেখতে কেমন, ডিসক্রিপশন আপনি সব লিখে দিবেন ভিতরে, কিন্তু কমেন্টে কি লিখবেন, কমেন্টে লিখতে হবে স্প্লিনিক কমপ্লেক্স সিস্ট, তারপর আপনি একটা টান দিয়ে বা ব্র্যাকেটে লিখতে পারেন পসিবলি হাইড্রাটিড সিস্ট। হাইড্রাটিড সিস্ট সাধারণত হচ্ছে আমরা ডাইরেক্ট লিখি না, এমন করে লিখে থাকি। তো আপনি ফার্দার ইভালুয়েশনের জন্য সিটি স্ক্যান অ্যাডভাইস করতে পারেন, অ্যান্টিবডি টেস্ট করা হয় সেটা অ্যাডভাইস করতে পারেন। আবার যেখানে সিটি স্ক্যানের সুবিধা নেই পেরিফেরিতে, সেখানে সিরাম ইউসিনোফিল কাউন্ট দিতে পারেন, এই পেশেন্ট গুলো ইউসিনোফিলিয়া হয়। এবার আসি আমরা স্প্লিনিক অ্যাবসেস। স্প্লিনিক অ্যাবসেস খুব রেয়ার একটা কন্ডিশন, কারণ আমরা জানি যে স্প্লিন হচ্ছে একটা লিমফেটিক অর্গান, এ নিজে নিজেকে প্রোটেক্ট করার কথা। তো যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যেমন ধরেন আইসিইউ পেশেন্ট, টিউবারকুলোসিসের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, এইচআইভির পেশেন্ট, এরা ইমিউনো কম্প্রোমাইজ যারা আছে তাদের সাধারণত স্প্লিনিক অ্যাবসেস হওয়ার পসিবিলিটি থাকে। তো এই অ্যাবসেসেন্ট পেশেন্ট আমাদের কাছে পেইন, আপার অ্যাবডোমিনাল, লেফট আপার অ্যাবডোমিনাল পেইন, ফিভার, এসব কমপ্লেইন নিয়ে আসবে, এবং হচ্ছে আমরা স্প্লিনে ফোকাল লেশন দেখতে পাবো, এবং এই লেশনটা কমপ্লেক্স একটা সিস্টিক লেশনের মতো হয়, ইল ডিফাইন্ড থিক ইররেগুলার ওয়াল উইথ ইন্টারনাল মিক্সড ইকোজেনেসিটি। হ্যাঁ, দেখা যায় যে এই ইল ডিফাইন্ড, অস্পষ্ট, হ্যাঁ, ইরেগুলার, কেমন একটা ইরেগুলার ওয়াল হবে, কোথাও থিক ওয়াল হবে, এবং ইন্টারনাল মিক্সড ইকোজেনেসিটি, কোথাও হাইপো কোথাও হাইপার মিশানো, এরকম। বেশিরভাগ অ্যাবসেসই আমরা ইল ডিফাইন্ড ইরেগুলার থিক ওয়াল উইথ ইন্টারনাল মিক্সড ইকোজেনেসিটি এভাবে হচ্ছে পাই। এ গেল স্প্লিনিক অ্যাবসেস। এবার আসি স্প্লিনিক ট্রমার পেশেন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের এই লেকচারে। ট্রমার পেশেন্টের হচ্ছে স্প্লিনিক ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে, স্প্লিন আমাদেরকে খুব ভালো করে দেখে দিতে হবে। তো ট্রমার পেশেন্টের ক্ষেত্রে আসলে আমাদেরকে মাথায় একটা নির্দিষ্ট প্ল্যান রাখতে হবে, কারণ এই পেশেন্ট গুলো খুব বেশি, স্প্লিনিক ইনজুরি যদি হয়ে থাকে, এই পেশেন্ট কিন্তু আপনাকে খুব বেশি সময় দিবে না। এবং ট্রমার পেশেন্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কোনো সিরিয়ালের প্রয়োজন নেই, তাকে আপনি হাইস্ট প্রায়োরিটি দিয়ে দেখতে হবে সবার আগে। এবং যখনই ট্রমার কোনো পেশেন্ট আপনি দেখবেন, তখনই পেশেন্টের সাথে পেশেন্টের পক্ষ থেকে একজন যেন উপস্থিত থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং আপনি যে সেন্টারে প্র্যাকটিস করছেন ওখানকার একজন স্টাফ উপস্থিত থাকতে হবে, তার এই দুজনের উপস্থিতিতে আপনি পেশেন্টকে হচ্ছে স্ক্যান করবেন। এবং ট্রমার পেশেন্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনি সর্বনিম্ন সময়ে সর্বোচ্চ সেবা দিবেন, তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি পেশেন্টটাকে স্ক্যান করবেন। কিন্তু তার মানে এই না যে তাড়াহুড়া করে বাজে করে দেখে দিলাম, তা না, পেশেন্টটা হচ্ছে কুটিয়ে কুটিয়ে ভালো করেই দেখতে হবে, কিন্তু যত অল্প সময়ে কাজটা শেষ করা যায় সেটা করতে হবে। কাজেই তাহলে ট্রমার পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা কিভাবে সবসময়, যে কোনো সময় ট্রমার পেশেন্ট আসতে পারে, তো আমরা কিভাবে দেখবো স্টেপ বাই স্টেপ, এরকম একটা প্ল্যান আমাদের থাকতে হবে।
তো প্রথমে আমরা যে কাজটা করব যে আপনি স্ক্রিনের বাহিরে চেক করে নিলেন যে আশেপাশে কোনো ফ্লুইড কালেকশন বা কোনো লোকালাইজড কোনো লেশনের মতো আপনি দেখতে পাচ্ছেন কিনা। তারপরে ক্যাপসুলটা চেক করতে হবে, পুরোটা ক্যাপসুল আপনি একদম চোখ বুলিয়ে নিতে হবে যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। এখানে যেমন দেখেন একটু গ্যাপ দেখা যাচ্ছে এবং ভিতরে ইরেগুলার একটা হাইপোইকুইক বা অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে। এটাকে বলা হয় টিয়ার। এখানে হচ্ছে ক্যাপসুলটা টিয়ার হয়েছে এবং এর ভিতরে যে আমরা কিছুটা অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লাড ব্লাডের এই জায়গাটা টিয়ার হয়ে ইনজুরি হয়ে এখানে ব্লাড জমাট বেঁধে গিয়েছে, হেমাটোমা আমরা যেটাকে বলি। তো এরকম এটা হলো খেয়াল করতে হবে। তো এরকম যদি গ্যাপ পান ক্যাপসুলে, সেটা হচ্ছে টিয়ার। এরপরে আমরা আসি যে আমরা স্প্লিনের ভেতরটা দেখবো যে কোথাও কোনো আপনি লেশন পাচ্ছেন কিনা। প্রথমে বাইরে দেখবেন, ক্যাপসুল দেখবেন, ভেতরে দেখবেন। এভাবে 3টা স্টেপে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু মিস হবে না। এখন চলে আসি যে প্রথমে আমরা জানলাম যে ক্যাপসুলে গ্যাপ থাকলে সেটা টিয়ার হয়। আর কি হতে পারে? হেমাটোমা পেতে পারি। হেমাটোমাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: পেরি স্প্লিনিক হেমাটোমা, সাব ক্যাপসুলার হেমাটোমা, ইন্ট্রা স্প্লিনিক হেমাটোমা। স্প্লিনের বাহিরে, ক্যাপসুলের বাহিরে কোথাও যদি আপনি হেমাটোমা পান, সেটা হবে পেরি স্প্লিনিক হেমাটোমা। ক্যাপসুল এবং প্যারেনকাইমার মাঝখানে যদি আপনি হেমাটোমা পান, তাহলে ওটা হবে সাব ক্যাপসুলার হেমাটোমা। আর প্যারেনকাইমার ভিতরে যদি আপনি হেমাটোমা পান, সেটা হবে ইন্ট্রা স্প্লিনিক হেমাটোমা। এখন প্রশ্ন হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফিতে আমি হেমাটোমা কিভাবে চিনবো? হেমাটোমা বিভিন্ন রকমের হয়ে থাকতে হবে, সরি, সিস্ট লাইক হতে পারে, ম্যাস লাইক হতে পারে, অ্যাবসেস লাইক হতে পারে। এখন এটা হেমাটোমা কেমন হবে ডিপেন্ড করে যে ঘটনাটা কখন ঘটেছে এবং পেশেন্ট আপনার কাছে কখন এসছে। কারণ এটা হচ্ছে ব্লাড আস্তে আস্তে হচ্ছে জমাট বেঁধে যাবে। হ্যাঁ, তাহলে তার ডেনসিটি চেঞ্জ হতে থাকবে। প্রথমে এটা আপনি অ্যানিকুইক দেখতে পাবেন, তারপর হাইপিকুইক দেখতে পাবেন, তারপরে মিক্সড ইকোজেনিক, দেন হাইপারিকুইক, এরকম আস্তে আস্তে ইকোজেনিসিটি হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তো এটা ডিউরেশনের উপরে ডিপেন্ড করে কখন ঘটনা ঘটেছে এবং কখন আপনার কাছে আসছে। এই জন্য এ কারণে বলা হয় যে হেমাটোমা সিস্টিক লেশনের মতো হতে পারে, ম্যাস টাইপ হতে পারে, অ্যাবসেস টাইপ হতে পারে। এখন আপনি আপনার একটা কথা হচ্ছে যে তাহলে আমি সিস্ট না লিখে হেমাটোমা কেন লিখবো, বা ম্যাস না লিখে হেমাটোমা কেন লিখবো? আপনার কাছে একটা পেশেন্ট এসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, অথবা ছাদ থেকে পড়ে গিয়েছে, অথবা মারামারি করেছে, অ্যাসল্টের পেশেন্ট। তো তখন আপনি কি একটা সিস্টের কথা চিন্তা করবেন নাকি সবার আগে হেমাটোমার কথা চিন্তা করবেন? পেশেন্টকে ক্লিনিক্যালি কোরিলেট করাটা অত্যন্ত জরুরি। ইনজুরি পেশেন্ট, ট্রমার পেশেন্ট, আমরা সবার আগে হেমাটোমাই খুঁজবো। তো এখন আমরা একটু দেখব, এখানে দেখেন আমরা ক্যাপসুল এবং প্যারেনকাইমা, এটা হচ্ছে যে ইকোজেনিক পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্প্লিনিক প্যারেনকাইমা। ক্যাপসুল এবং প্যারেনকাইমার মাঝখানে আমরা একটা ফোকাল লেশন দেখতে পাচ্ছি, যেটা হাইপোইকুইক। হ্যাঁ, এটা হচ্ছে সাব ক্যাপসুলার হেমাটোমা। আবার আমরা প্যারেনকাইমার ভিতরে একটা মিক্সড ইকোজেনিক লেশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ট্রা স্প্লিনিক হেমাটোমা। আরো দেখবো আমরা, এখানে দেখেন স্প্লিনের যে ক্যাপসুলটা, হাইপারিকুইক ক্যাপসুলটা ইরেগুলার দেখা যাচ্ছে, এখানে একটু টিয়ার এর মতো দেখা যাচ্ছে, এবং এতটুকু হচ্ছে এই ইকোজেনিক পোর্শনটুকু হচ্ছে স্প্লিনিক প্যারেনকাইমা। তো ক্যাপসুল এবং প্যারেনকাইমার মাঝখানে আমরা একটা এরিয়া দেখতে পাচ্ছি, মিক্সড ইকোজেনিক একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাব ক্যাপসুলার হেমাটোমা। আবার এখানে ক্যাপসুল এবং প্যারেনকাইমা ইনট্যাক্ট আছে, ক্যাপসুলের নিচে কিছু নাই, কিন্তু প্যারেনকাইমার ভেতরে আমরা বিশাল একটা ইরেগুলার হাইপোইকুইক এরিয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রা স্প্লিনিক হেমাটোমা। আরো আছে, এখানে দেখেন এই ক্যাপসুলের বাইরে আমরা অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেরি স্প্লিনিক হেমাটোমা। ক্যাপসুল এবং স্প্লিনিক প্যারেনকাইমা এর মাঝখানে আবার অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাব ক্যাপসুলার হেমাটোমা। এই ছবিটা দেখেন, ক্যাপসুল এবং প্যারেনকাইমা ইনট্যাক্ট আছে, কিন্তু বাহিরে আমরা অ্যানিকুইক এরিয়া, ফ্লুইড কালেকশন দেখতে পাচ্ছি, এটা হলো এই পেরিস্প্লিনিক হেমাটোমা। এটা পেরিস্প্লিনিক হেমাটোমা, এটা পেরিস্প্লিনিক হেমাটোমা, এটা সাব ক্যাপসুলার হেমাটোমা। এটা ইন্ট্রাস্প্লেনিক হেমাটোমা, এটা সাব ক্যাপসুলার হেমাটোমা। তো
তো এভাবে এটা সাবক্যাপসুলার হেমাটোমা, এটা ইন্ট্রাস্প্লিনিক হেমাটোমা। এভাবে তিনটা স্তরে আমরা দেখবো যে হেমাটোমা আছে কিনা, পেরি স্প্লিনিক, সাবক্যাপসুলার, ইন্ট্রাস্প্লিনিক হেমাটোমা আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে সিভিয়ার ইনজুরি নিয়ে হলো পেশেন্ট আপনার কাছে আসলো, যে এই ধরেন পেটের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে এরকম, বা খুব অ্যাসল্ট, সিভিয়ার অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আপনার কাছে আসলো, তখন দেখা যায় যে স্প্লিনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনি যখন লেফট আপার অ্যাবডোমেনে স্প্লিন খুঁজছেন, স্প্লিনের শেপে আপনি কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, জায়গায় জায়গায় আপনি একটু ফ্লুইড কালেকশন পাচ্ছেন, আর কেমন ইরেগুলার হ্যাঙ্গিং ফিঙ্গার টাইপ, এরকম হ্যাঙ্গিং ফিঙ্গার টাইপ হচ্ছে ইরেগুলার হাইপোইকুইক বা অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছেন, আর অল্প একটু স্প্লিনিক টিস্যুর মতো কিছু একটা দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় ল্যাসারেটেড ইনজুরি। হ্যাঁ, ল্যাসারেশন। তো এখানে স্প্লিন, এই যে এগুলো হচ্ছে স্প্লিনিক প্যারেনকাইমা, বেশ ইনজুরি হয়েছে, এবং এই যে ইররেগুলার, এই যে হাইপোইকুইক এরিয়া গুলো দেখা যাচ্ছে বা অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্লাড। তো এরকম ইরেগুলার অ্যানিকুইক বা হাইপোইকুইক হ্যাঙ্গিং ফিঙ্গার টাইপ এরিয়া আমরা দেখতে পাবো, আশেপাশে ব্লাড কালেকশন পেতে পারি, ফ্লুইড কালেকশনের মতো দেখা যাবে এগুলো, আর অল্প একটু জায়গা জায়গায় হয়তো অল্প একটু স্প্লিনিক প্যারেনকাইমা দেখা যেতে পারে। তো এটা হচ্ছে ল্যাসারেশন। আপনি যেরকম দেখেছেন যে আপনি নর্মাল স্প্লিনিক আর্কিটেকচার দেখতে পান না, স্প্লিন তার ইউজুয়াল লোকেশনে তার নর্মাল আর্কিটেকচারে আপনি পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় আপনি ফ্লুইড কালেকশন পাচ্ছেন এবং ইরেগুলার অ্যানিকুইক বা হাইপোইকুইক হ্যাঙ্গিং ফিগার টাইপ এরিয়া পাচ্ছেন, এভাবেই আপনি বর্ণনা লিখে দিয়ে ল্যাসারেশন দিয়ে আপনি কমেন্ট করবেন। তাহলে দেখা যাচ্ছে যে স্প্লিনকে আমরা বাহির থেকে ভিতরের দিকে বা ভিতর থেকে বাহিরের দিকে স্টেপ বাই স্টেপ চেক করব, যেন কোনো কিছু মিস না হয়। ক্যাপসুলে টিআর আছে কিনা এটা চেক করতে হবে, হেমাটোমা আছে কিনা তিনটা স্টেপে চেক করতে হবে, পেরিস্প্লিনিক এরিয়া, সাবক্যাপসুলার এরিয়া, ইন্ট্রাস্প্লিনিক এরিয়া। হ্যাঁ, এই তিনটা জায়গায় হচ্ছে হেমাটোমা আছে কিনা চেক করতে হবে। আর খুব বেশি ইনজুরি যদি নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ল্যাসারেটেড ইনজুরি, ল্যাসারেশন আছে কিনা সেটা হচ্ছে আমরা চেক করব। ইরেগুলার অ্যানিকুইক বা হাইপোইকুইক হ্যাঙ্গিং ফিগার টাইপ হচ্ছে এরিয়া আমরা পাবো, এবং খুব সামান্য কিছু স্প্লিনিক প্যারেনকাইমাই হচ্ছে দেখা যাবে। নর্মাল হচ্ছে নিয়ম হচ্ছে যে আপনার কাছে একটা স্প্লিনিক ইনজুরি নিয়ে পেশেন্ট আসলো, আপনি সিটি স্ক্যান রুম এবং সার্জারি রুম পাশাপাশি হবে। সিটি স্ক্যান রুমে আপনি পেশেন্ট ঢুকিয়ে দিলেন, সিটিতে টান দিলেন, তো ইয়ে করা রিপোর্ট টিপোর্ট কিছু করা লাগবে না, সার্জন এবং হচ্ছে রেডিওলজিস্ট মনিটরে দেখে নিবে সমস্যা কোথায়, তারপর সার্জন ওয়াশ নিতে চলে যাবে, এদিকে অ্যানেস্থেসিওলজিস্ট হচ্ছে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিয়ে রেডি করবে, সার্জারি করে ফেলবে। কিন্তু আসলে আমাদের দেশে তো এরকম সিনেমাটিক ভাবে আমরা বাইরের মুভিগুলোতে যেরকম দেখি ওরকম তো আমাদের দেশে পসিবল না, আমরা একটা দরিদ্র কান্ট্রি, যে কারণে সব জায়গায় সিটি স্ক্যানের সুবিধাই নেই, আর সিটি স্ক্যান আর সার্জারি রুম পাশাপাশি তো কল্পনাই করা যায় না, দুই চারটা জায়গা ছাড়া। তো এই জন্য এই পেশেন্ট গুলো আমাদের আল্ট্রাসাউন্ড রুম পর্যন্ত পৌঁছায়। এই পেশেন্ট গুলো অনেক সময় দেখা যায় যে টেবিলেই, আল্ট্রাসাউন্ড টেবিলেই এক্সপায়ার করতে পারে, খুব দ্রুত এই পেশেন্ট গুলো এক্সপায়ার করে। কাজেই যত দ্রুত সম্ভব পেশেন্টটাকে আপনি নিখুঁত ভাবে দেখে দিবেন, তাড়াহুড়া করে কিন্তু আবার ভুল করা যাবে না, আবার দেরিও করা যাবে না, সর্বনিম্ন সময়ে সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করতে হবে। এখানে আমরা একটা স্প্লিনোমেগালির ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেফট কিডনির সাথে সাইজ কম্পেয়ার করতে বলা হয়েছে, লেফট কিডনির তুলনায় স্প্লিন অনেক বড় দেখতে পাচ্ছি। সাইজ মেপে তারপর বলতে হবে মাইল্ড, মডারেট, সিভিয়ার কোনটা আছে। আচ্ছা, এখানে স্প্লিনিক একটা সিস্ট দেখা যাচ্ছে, ভেতরটা অ্যানিকুইক, পেছনে পোস্টার অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্প্লিনিক সিস্ট। আচ্ছা, এখানে স্প্লিনের কাছেই আমরা ওভাল একটা ছোট্ট একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার প্যারেনকাইমাল ইকোজেনিসিটি এন্ড ইকোটেক্সচার একদম স্প্লিনের মতো সেম। হ্যাঁ, এগুলোকে বলা হয় স্প্লিন আঙ্কল। সাধারণত দেখা যায় স্প্লিনের হচ্ছে পোলের কাছে অথবা হাইলামের কাছে এগুলো আমরা দেখতে পাই, এটাকে বলা হয় স্প্লিন আঙ্কল। স্প্লিন আঙ্কল আমরা কমেন্টে সাধারণত লিখি না, ভেতরে ডেসক্রিপশনে লিখে দেই, তবে যদি এমন হয় যে আপনি প্রথম পাচ্ছেন তো কমেন্টে লিখে দিতে পারেন, যেন ভবিষ্যতে কেউ এটাকে আবার লিম্ফ্যাডিনোপ্যাথি হিসাবে ডায়াগনোসিস না করে। স্প্লিনের লেশন গুলো অবশ্যই আমাদেরকে হচ্ছে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে।
যেমন ধরেন এখানে আমরা একটা এটা হচ্ছে স্প্লিনিক ক্যাপসুল। হ্যাঁ, এই হচ্ছে স্প্লিনের লোয়ার পোল, এদিকে আপার পোল। এই স্প্লিনিক প্যারেনকাইমা একটুখানি দেখা যাচ্ছে, বিশাল একটা ফোকাল লেশন আমরা স্প্লিনের ভিতরে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পেশেন্টটা যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয় এবং জ্বর ব্যথা নিয়ে আসলো, আপনি ভেতরে এরকম মিক্সড ইকোজেনিক একটা লেশন দেখতে পাচ্ছেন, ডপলার দিলে কোনো কালার নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এটা স্প্লিনিক অ্যাবসেস হতে পারে। একই পেশেন্ট আপনার কাছে ট্রমার হিস্ট্রি নিয়ে আসলো, তখন কিন্তু এটা হয়ে যাবে ইন্ট্রা স্প্লিনিক হেমাটোমা। হ্যাঁ, তারপরে এই পেশেন্ট ট্রমার হিস্ট্রিও নাই, জ্বর ব্যথার হিস্ট্রিও নাই, হ্যাঁ, আপনি আসলো, আপনি ডপলার দিলেন, ভিতরে কালার নিচ্ছেন, তখন আপনি কিন্তু এটা একটা ম্যাস হিসাবে ডায়াগনোসিস করতে হবে। কাজেই দেখা যাচ্ছে যে একই রকম দেখতে লেশন আমরা কিন্তু ক্লিনিক্যাল ফিচারের কারণে অনেক চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা একটা স্প্লিনিক ম্যাস দেখতে পাচ্ছি, যদি ডপলার দেন দেখবেন এখানে লেশনটা কালার নিচ্ছে। ম্যাসের জন্য হচ্ছে তার ইন্টারনাল ফিডিং ভেসেল থাকে, হ্যাঁ, ব্লিড সাপ্লাই ভেসেল থাকে, যার দরুন ডপলার দিলে ওই ভেসেল গুলো কালার দেয়। যদি অ্যাবসেস হতো তাহলে কালার নিত। লিম্ফোমা, লিম্ফোমার ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে মাল্টিপল স্পেস অকুপাইং লেশন পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লেশন গুলোর ভিতরটা হাইপারিকুইক, চারপাশে আবার একটু থিক হাইপোকুইক হচ্ছে ইয়েতে পাচ্ছি চারপাশে এগুলো মাল্টিপল স্পেস অকুপাইং লেশন স্প্লিনে, পসিবলি লিম্ফোমা। এখানে আমরা অস্পষ্ট ইল ডিফাইন্ড কিছু ইয়ে পাচ্ছি, স্পেস অকুপাইং লেশন পাচ্ছি, যেগুলো বেশ ইল ডিফাইন্ড। হ্যাঁ, এগুলো লিম্ফোমা ছিল। স্পেস লিম্ফোমার ক্ষেত্রে আপনি হচ্ছে সিঙ্গেল বা মাল্টিপল স্পেস অকুপাইং লেশন পাবেন, এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছুটা অস্পষ্ট। এটা হচ্ছে পেরিস্প্লিনিক হেমাটোমা, সাবক্যাপসুলার হেমাটোমা, পেরিস্প্লিনিক হেমাটোমা। মাঝে মাঝে কিছু পেশেন্ট আসছে স্প্লিনিক প্যারেনকাইমার ভেতরে হাইপারিকুইক স্ট্রাকচার ছোট ছোট দেখতে পাচ্ছি মাল্টিপল, এবং হচ্ছে কোনটার আবার পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো আছে। এগুলো হচ্ছে ক্যালসিফিকেশনস। এই ধরনের কিছু পেশেন্ট মাঝে মাঝে পাবে। রিপোর্টিং ফরম্যাট, এই আজকের লেকচারটার রেকর্ডেড ভিডিও আপনাদের গ্রুপে থেকে যাবে, তখন রিপোর্টিং ফরম্যাটটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সাইজ সেই পজিশন নরমাল আছে কিনা এটা উল্লেখ করতে হবে, মার্জিন রেগুলার আছে কিনা, প্যানক্যামা লিপোটেক্সচার ইউনিফর্ম হোমোজেনাস আছে কিনা, কোনো ফোকাল লেশন দেখতে পাচ্ছেন কিনা, এই পয়েন্টগুলো হাইলাইট করতে হবে। রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য কজেস অফ স্প্লিনোমেগালি, মাইল্ড স্প্লিনোমেগালি, মডারেট স্প্লিনোমেগালি, সিভিয়ার স্প্লিনোমেগালি, আলাদা করে দেয়া আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনাদের যে বই দেয়া আছে সেখানেও বোধহয় আছে, তো এটা একটু দেখে নিতে হবে। এবার আমরা চলে আসি প্রোস্টেট। প্রোস্টেট হচ্ছে, প্রোস্টেট নিয়ে ডিসকাস করব। প্রোস্টেট আমরা জানি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা এক্সেসরি গ্ল্যান্ড, এবং এর সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড এন্ড বার্ক টু দ্য সেমিনাল ফ্লুইড। প্রোস্টেট কোথায় থাকে? ইউরিনারি ব্লাডারে পোস্টেরিয়রলি থাকে হচ্ছে প্রোস্টেট। এটা ট্রাইঅ্যাঙ্গুলার হয়, এর একটা বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে, এবং হচ্ছে চারটা সারফেস থাকে, এন্টেরিয়র, পোস্টেরিয়র টু ইনফ্রালেটারাল সারফেস, এবং পাঁচটা লোব থাকে, এন্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব, মিডিয়ান লোব, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল লোব। তো আমরা প্রোস্টেটের এই চারটা সারফেস বা পাঁচটা লোব কোনোটাই কিন্তু আমরা দেখতে পাই না। আমরা ট্রায়াঙ্গুলার একটা অর্গান হিসাবে প্রোস্টেটকে দেখতে পাই, বেস দেখতে পাই, অ্যাপেক্স দেখতে পাই। তো আরেকটা বিষয় আমরা প্রোস্টেটে দেখতে পাই, সেটা হচ্ছে এখানে এই যে প্রোস্টেটের, আচ্ছা আগে আমি একটু নর্মাল ইয়েটা বলে নিই তাহলে সুবিধা হবে। এখানে আমরা
প্রোস্টেটের নর্মালটা বলার আগে একটু আমরা প্রিপারেশনের কথা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে যে প্রোস্টেটের দেখার জন্য যেহেতু আমরা লোয়ার অ্যাবডোমেনের অর্গানস ইভালুয়েট করব, পেশেন্টকে আমরা 4 থেকে 5 গ্লাস পানি খাওয়াবো, ইউরিন পাস করতে নিষেধ করব। যখন পেশেন্ট হচ্ছে ইউরিনের ম্যাক্সিমাম প্রেসার ফিল করবে, তখন আমরা পেশেন্টকে দেখা শুরু করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউরিনারি ব্লাডারটাকে হচ্ছে ইউরিন দিয়ে ভরে ফেলা, ফুল করে ফেলা। এটা পার্শিয়ালি ফিল্ডও হওয়া যাবে না, ওভার ডিস্টেন্টেডও হওয়া যাবে না, অপটিমালি ফুল হতে হবে। অপটিমালি ফুল ইউরিনারি ব্লাডার যখন আমরা ট্রান্সভার্সলি ইউরিনারি ব্লাডার চেক করব, তখন ইউরিনারি ব্লাডার যদি আমরা চার কোণা দেখতে পাই, আয়তাকার বা বর্গাকার, এবং ওয়ালগুলো যদি টান টান দেখতে পাই, তাহলে আমরা বুঝে নেব যে ইউরিনারি ব্লাডার অপটিমালি ফুল হয়েছে। তো অনেক সময় পেশেন্ট ক্যাথেটারাইজ করা থাকে, সেই ক্ষেত্রে ক্যাথেটার ক্ল্যাম্প করে নিয়ে তারপর পেশেন্টকে পানি খাওয়াতে হবে। আর অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এনপিওর অর্ডার থাকে, সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে, অথবা পেশেন্টের আইভি ইনফিউশন যদি থাকে সেটা কন্টিনিউ চলতে থাকে, সেটা কন্টিনিউ করতে হবে। আরেকটা বিষয়, অনেক সময় অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে পেশেন্ট আসে, হয়তো প্রিপারেশন নেই, আপার অ্যাবডোমেনে বলা হয়েছে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় দেখে দেবেন এবং রিস্ক্যান প্রপার প্রিপারেশন নিয়ে রিস্ক্যান করার জন্য অ্যাডভাইস লিখে দেবেন নিচে। কিন্তু লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে যদি ব্লাডার ফুল না থাকে, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই পেলভিক অর্গানস ইভালুয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে একটা বুদ্ধি করা যেতে পারে যে আপনি একটা স্টেরাইল ক্যাথেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে নরমাল স্যালাইন পুশ করে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় ইনফেকশনের চান্স থাকে, অনেক সময় পেশেন্ট ভয় পেয়ে গিয়ে ডিনাই করে, অনেক সময় পেশেন্ট ভয় পেয়ে যাওয়ার কারণে আরো অ্যাকিউট ইমার্জেন্সি ক্রিয়েট হয়। এই জন্য আপনি যে সেন্টারে প্র্যাকটিস করবেন, ওখানে যদি হসপিটালাইজেশনের ফ্যাসিলিটি না থাকে, তবে এটা অ্যাভয়েড করাই বেটার। পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়াবো, লোয়ার অ্যাবডোমেনে জেল দিব, কার্ভিলিনিয়ার লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার চুজ করব। তারপর আমরা লোয়ার অ্যাবডোমেনে মিডলাইন বরাবর সিম্ফাইসিস পিউবিসের জাস্ট উপরে ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি প্লেস করব এবং ট্রান্সডিউসারের হেডটাকে হচ্ছে পেশেন্টের সিম্ফাইসিস পিউবিসের দিকে একটু তাক করবো। তাহলে আমরা পেয়ে যাব ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়রলি, পোস্টেটে ট্রান্সভার্সলি। একই জায়গায় ট্রান্সডিউসারটাকে যদি আমি লংগিটিউডিনালি ধরি এবং ট্রান্সডিউসারের হেডটা যদি সিম্ফাইসিস পিউবিসের দিকে অ্যাঙ্গেল করি, তাহলে পেয়ে যাব প্রোস্টেটের লংগিটিউডিনাল ভিউ। প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে আপনি যেরকম বাই দা বুক পাবেন তা না, কখনো ফ্যাটি পেশেন্ট পাবেন, কখনো থিন পেশেন্ট পাবেন, আপনাকে একটু সামনে পিছনে ডানে বামে সরতে হতে পারে। আচ্ছা, এই গেল আমাদের প্রিপারেশন এবং স্ক্যানিং টেকনিক। ট্রান্সভার্স ভিউতে এই প্রোস্টেট দেখতে এইরকম হবে, এটা ট্রাইঅ্যাঙ্গুলার হবে, এটা হচ্ছে প্রোস্টেটের বেস আর এটা হচ্ছে অ্যাপেক্স। এর চারপাশে আমরা হাইপারিকুইক একটা আউটলাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোস্টেটিক ক্যাপসুল, ভিতরের প্যারেনকাইমা একদম হোমোজেনাস হবে, হাইপোইকুইক হবে। এই হচ্ছে প্রোস্টেট। এখন প্রোস্টেটে আমরা মেজারমেন্ট নিয়ে থাকি। প্রোস্টেটে সাধারণত আমরা ভলিউম মেজার করি। তো আমরা আগেই জেনেছি যে ভলিউম মেজার করতে হলে আমাদের তিনটা ডায়ামিটার মেজার করতে হয়। তো মেশিনে যদি ভলিউমের অপশন থাকে, আপনি যদি সেই অপশনে প্রেস করেন, তাহলে মেশিন আপনার কাছে তিনটা মেজারমেন্ট চাইবে। আপনি যদি এই তিনটা মেজারমেন্ট মেপে দিয়ে দেন, তাহলে মেশিন আপনাকে অটো ভলিউমটা জানিয়ে দিবে। আর যদি মেশিনে ভলিউমের অপশন না থাকে, সেক্ষেত্রে এই তিনটা ডায়ামিটারই আপনি মেজার করবেন। সেটাকে যদি মেশিনে সেন্টিমিটারে শো করে, তাহলে কিছু করার দরকার নেই, কিন্তু ডায়ামিটার গুলো যদি এরকম মিলিমিটারে শো করে, সেক্ষেত্রে প্রথমে আগে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। যেমন 47 মিলিমিটার আছে, এটা হয়ে যাবে 4.7 সেন্টিমিটার এরকম। তো ডায়ামিটার তিনটাকে আপনি প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করে নেবেন, তারপরে একটাকে D1, একটাকে D2, একটাকে D3 যদি ধরেন, তাহলে ভলিউমের সূত্র হবে D1 ইন্টু D2 ইন্টু D3 ইন্টু 0.52। তো এটা আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ভলিউমটা বের করে নেবেন। একক হবে সিসি অথবা এমএল। ফ্লুইড হলে আমরা এমএল লিখি, সলিড অর্গান হলে সিসি লিখি। তো আপনি যেহেতু প্রোস্টেট সলিড অর্গান, সিসি লিখতে পারেন, এমএল লিখলেও কোনো ভুল নেই, অনেকে গ্রাম লেখে। তো এই হচ্ছে ভলিউম। আর যদি মেশিনে ভলিউমের অপশন থাকে, তাহলে তো কথাই নেই, আপনি ভলিউমের অপশন যাবেন, মেজারমেন্ট তিনটা মেপে দিবেন, মেশিন অটো আপনাকে ভলিউমটা জানিয়ে দিবে। এখন এই যে আমরা প্রোস্টেট দেখতে পাচ্ছি, কথা হচ্ছে যে কোন তিনটা মেজারমেন্ট আমরা নিব। তো এটা মাপার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি ট্রান্সভার্স ভিউতে হলো প্রোস্টেটটা নিলেন, নিয়ে
ট্রান্সভার্সলি সবচেয়ে চওড়া জায়গা চুজ করে আপনি হচ্ছে হরাইজন্টালি একটা ট্রান্সভার্স মেজারমেন্ট নিলেন। তার পারপেন্ডিকুলারি অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত একটা মেজারমেন্ট নিলেন, এটা ইন্টারপোস্টাল ডায়ামিটার। আর কোনাকুনি আরেকটা মেজারমেন্ট নিলেন। এই তিনটা মেজারমেন্ট কে সাহায্য নিয়ে আপনি ভলিউমটা বের করে নিলেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যে আপনি একদিকে হচ্ছে একটা ট্রান্সভার্স ভিউ নিলেন। ট্রান্সভার্স ভিউতে আমরা এরকম ট্রায়াঙ্গুলার দেখতে পাবো প্রোস্টেটকে, লংগিটিউডিনাল ভিউতে অনেকটা এরকম ইলেকট্রিক্যাল দেখতে পাবো আমরা প্রোস্টেটকে। ট্রান্সভার্স ভিউতে আমরা ট্রান্সভার্সলি সবচেয়ে চওড়া জায়গা চুজ করে হরাইজন্টালি একটা মাপ নিব, তার পারপেন্ডিকুলারি অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত আরেকটা মাপ নিব, এবং লংগিটিউডিনাল ভিউতে কোনাকুনি একটা মাপ নিব। এই তিনটার সাহায্যে আমরা ভলিউম বের করব। দুটা পদ্ধতি ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ, রেজাল্টও প্রায় কাছাকাছি আসে। আপনি যে কোনো একটা নির্দ্বিধায় হচ্ছে ফলো করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে স্ক্রিনে যে পদ্ধতি দেখা যাচ্ছে এটাই সবাই সাধারণ বেশিরভাগ সনোলজিস্ট সাধারণত এটাই ফলো করে থাকেন। একটা কথা বলেছিলাম যে স্প্লিনের সারফেস বা লোবগুলো আমরা চিনতে পারি না, সরি প্রোস্টেটের। তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, মাঝে মাঝে দেখবেন যে প্রোস্টেটের এই যে এটা হচ্ছে হাইপারিকুইক ক্যাপসুল, এই যে ট্রায়াঙ্গুলার এই অর্গানটা হচ্ছে প্রোস্টেট, এই চারপাশে যে হাইপারিকুইক আউটলাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোস্টেটিক ক্যাপসুল, ক্যাপসুল। আর এর ভেতরেরটা হচ্ছে প্রোস্টেটিক প্যারেনকাইমা। এই প্যারেনকাইমার মাঝামাঝি আমরা আরেকটা হাইপারিকুইক লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সার্জিক্যাল ক্যাপসুল। হ্যাঁ, কারণ প্রোস্টেটের এই যে হাইপারিকুইক লাইনটা, এর সামনের দিকের অংশটাকে বলা হয় ইনার গ্ল্যান্ডিউলার জোন, এর পেছনের দিকের এই অংশটাকে বলা হয় আউটার পেরিফেরাল জোন। সাধারণত বিনাইন লেশন হয় ইনার গ্ল্যান্ডিউলার জোনে, আর ম্যালিগনেন্ট লেশন হয় এই আউটার পেরিফেরাল জোনে। তো যখন প্রোস্টেট এনলার্জ হয়ে যায় তখন ইনার গ্ল্যান্ডুলার জোনটা এনলার্জ হয়, মেইনলি মিডিয়ান লোবটা এনলার্জ হয়ে যায়। তখন সার্জন তখন কি করে, পুরো প্রোস্টেট কিন্তু কেটে ফেলে দেন না, ওনারা যে টার্প করেন ট্রান্সইউরেথাল রিসেকশন অফ প্রোস্টেট, ওনারা এই যে হাইপারিকুইক যে অংশটা আছে তার আগে ইনার গ্ল্যান্ডুলার জোনটা কেটে ফেলে দেন। এটাকে ওনারা ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করেন, এজন্য এটাকে বলা হয় সার্জিক্যাল ক্যাপসুল। এখানে প্রোস্টেটের ইভালুয়েশনের জন্য আসলে আল্ট্রাসোনোগ্রাফি খুব ভালো কোনো মেথড না। প্রোস্টেটের ইভালুয়েশনের জন্য বেস্ট হচ্ছে ট্রান্সরেক্টাল সোনোগ্রাফি, কিন্তু যেহেতু আমাদেরকে পারএবডোমিনালি দেখতে হয়, তো বেশ কিছু, তবে আমাদের দেশে সাধারণত পেশেন্টদের যে সমস্যাগুলো হয়ে থাকে আল্ট্রাসোনোগ্রাফিতে মোটামুটি আমরা সেগুলো ইভালুয়েট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পেশেন্টের প্রোস্টেটিক এনলার্জমেন্ট। হ্যাঁ, তো প্রোস্টেটের যে আমরা ভলিউম মেজার করলাম, নর্মাল কত আর কখন আমরা এনলার্জ বলবো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো প্রথমে বেটার হচ্ছে যে আপনি যে সেন্টারে প্র্যাকটিস করছেন বা আপনি যে অর্গানাইজেশনে আছেন ওখানে কোনো প্রোটোকল সেট করা আছে কিনা, তারা কত ধরলে নর্মাল বলছে, কত বেশি গেলে এনলার্জ বলছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেরকম হলে আপনি তারা যা করছে সেটাই ফলো করবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি একা একাই প্র্যাকটিস করছেন, কোনো প্রোটোকল সেট করা নাই, সেই ক্ষেত্রে একটা অনেক তর্ক বিতর্কের পরে মোটামুটি একটা এস্টাবলিশ করা হয়েছে নিয়ম, সেটা হচ্ছে যে আমরা পেশেন্ট গুলোকে তিনটা ভাগে ভাগ করে ফেলবো, নির্দিষ্ট কোনো এজ লিমিট নাই চোখের দেখায়। সেটা হচ্ছে যে ইয়াং এজ, ইয়াং এজ, মিডিল এজ, ওল্ড এজ। হ্যাঁ, 20, 30, 40 ইয়াং পেশেন্টের জন্য 20 সিসি পর্যন্ত নর্মাল, মিডিল এজের জন্য 30 পর্যন্ত নর্মাল, ওল্ড এজের জন্য 40 পর্যন্ত নর্মাল সিসি, এর বেশি গেলে প্রোস্টেট এনলার্জ করবো। কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনে দেখা যায় যে অন্যরকম ফলো করে, যেমন আমি এক জায়গায় কাজ করতাম, ওখানে 25 পর্যন্ত নর্মাল ধরা হতো, তার বেশি গেলে এনলার্জ বলা হতো। এই জন্য আপনি হয় আপনি অন্যরা যেটা করছে সেটা করবেন, অথবা 20, 30, 40 এটা ফলো করবেন। তো এখানে আমরা হলে একটা এনলার্জ প্রোস্টেট দেখতে পাচ্ছি। তো প্রোস্টেট এনলার্জ হলে তাহলে আমরা এটা ডায়াগনোসিস করতে পারছি, এবং বিপি বা হাইপারপ্লাসিয়া এসব আমরা বলবো না, আমরা জাস্ট এনলার্জ প্রোস্টেট এই কমেন্টটা করবো।
এখানে আরেকটা জিনিস দেখেন যে প্রোস্টেট অনেক সময় এনলার্জ হয়ে দেখা যায় অ্যাপেক্সটা ইউরিনারি বেসকে ধাক্কা দেয় এবং ইউরিনারি ব্লাডারের বেসটা প্রোট্রুডেড হয়ে থাকে। হ্যাঁ, সাধারণত মিডিয়ান লোবটা এনলার্জ হলে এরকম হয়। তো এটাকে যদি আপনি লঙ্গিচুডিনাল ভিউতে দেখেন, অনেক সময় যদি মিডিয়ান লোবটা অনেক বেশি এনলার্জ হয়ে যায় তখন দেখা যায় যে ইউরিনারি ব্লাডার বেসকে ধাক্কা দিয়ে প্রোট্রুড করে কেমন একটা শিকড়ে টুপির মতো দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখে মনে হবে ইউরিনারি ব্লাডারের ভিতরে ম্যাস। তারপর আপনি রিয়েল টাইমে দেখলেন যে না, ইউরিনারি ব্লাডারটা ক্লিয়ার আছে, এই ম্যাসটা বাহিরের দিকে এবং এই ম্যাসের সাথে কন্টিনিউশন হচ্ছে প্রোস্টেটের। এটা হচ্ছে মিডিয়ান লোব হলো এনলার্জড হয়ে গিয়েছে। এটাকে বলা হয় আইপিপি, ইন্ট্রাভেসিকুলার প্রোট্রুশন অফ প্রোস্টেট। এই যে এখানেও দেখেন প্রোস্টেট এনলার্জ হয়েছে এবং মিডিয়ান লোবটা এনলার্জ হয়ে ইউরিনারি ব্লাডারের বেসকে প্রোট্রুড করছে। ট্রান্সরেক্টাল সোনোগ্রাফির, এটা হচ্ছে ট্রান্সরেক্টাল প্রোব। যে এখানে এনলার্জ প্রোস্টেট দেখতে পাচ্ছি, মিডিয়ান লোব এনলার্জ হয়ে হচ্ছে ব্লাডারের বেসকে হচ্ছে প্রোট্রুড করছে। তো আমরা প্রোস্টেট এনলার্জ হলে সেটা ডায়াগনোসিস করতে পারবো। মিডিয়ান লোব যদি এনলার্জ হয়ে যায় লঙ্গিটিউডিনাল ভিউতে দেখবো, দেখে এটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এবং এনলার্জ হওয়ার পরে সার্জন যখন তারপরে ইনার গ্ল্যান্ডুলার জোনটা কেটে ফেলে দিবেন, তখন কিন্তু পেশেন্ট আবার আপনার কাছে ফলো আপের জন্য আসবে। ফলো আপের জন্য যখন আসবে তখন আপনি যখন প্রোস্টেট দেখছেন তখন দেখছেন যে এটা ট্রাইঅ্যাঙ্গুলার নেই, অ্যাপেক্সের কাছে একটা কনিক্যাল গ্যাপের মতো দেখা যাচ্ছে, কারণ এই অংশটুকু সার্জন কেটে ফেলে দিয়েছে। তো পুরো প্রোস্টেট কিন্তু তারা কেটে ফেলে দেন না, কাজে আপনার রিমেইনিং যে প্রোস্টেটিক টিস্যু আছে এটা চেক করে দিতে হবে এর মেজারমেন্ট ঠিক আছে কিনা, এবং আপনাকে ওটা লিখতে হবে স্ট্যাটাস পোস্ট টার্প অথবা হিস্ট্রি অফ টার্প, রিমেইনিং প্রোস্টেটিক টিস্যু মেজার্স অ্যাবাউট এত এন্ড অ্যাপিয়ার্স নরমাল, এইসব কথাবার্তা আপনাকে উল্লেখ করে দিতে হবে। প্রোস্টেটিক নস ভিজুয়ালাইজড মোটেও লিখবেন না, কারণ পুরো প্রোস্টেট কেটে ফেলে দেওয়া হয়নি। প্রোস্টেটে আরেকটা ডায়াগনোসিস পসিবল, সেটা হচ্ছে প্রোস্টেটে ক্যালসিফিকেশন হয়। ক্যালসিফিকেশন দুই রকমের হয়, মাইক্রো ক্যালসিফিকেশন এন্ড ম্যাক্রো ক্যালসিফিকেশন। 2 মিলিমিটারের বড় যদি হয় হাইপারিকুইক স্ট্রাকচার এবং তাহলে দেখা যায় যে পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে, ওগুলো হচ্ছে ম্যাক্রো ক্যালসিফিকেশন। আর যদি 2 মিলিমিটারের ছোট হয়, ছোট ছোট জাস্ট হাইপারিকুইক পোকায়ের মতো আপনি দেখতে পাবেন, এগুলো হচ্ছে মাইক্রো ক্যালসিফিকেশন। মাইক্রো ক্যালসিফিকেশনটা খারাপ, কার্সিনোমার চান্স থাকে, কাজে আপনি যদি ক্যালসিফিকেশন পান, ম্যাক্রো পেয়েছেন, মাইক্রো পেয়েছেন না বোথ টাইপ পেয়েছেন, এটা উল্লেখ করে দিতে হবে যে মাইক্রো ক্যালসিফিকেশন। প্রোস্টেটে আমরা আর একটা জিনিস হচ্ছে বুঝতে পারি, সেটা হচ্ছে যে অ্যাবসেস বা ম্যাস হলে পার অ্যাবডোমেনে বোঝা মুশকিল হয়ে যায়। আমরা শুধু দেখতে পাই যে প্রোস্টেটিক প্যারেনকাইমা হচ্ছে হেটারোজেনিয়াস। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম আপনি দেখতে পাচ্ছেন হেটারোজেনিয়াস প্রোস্টেটিক প্যারেনকাইমা। সেই ক্ষেত্রে আপনি হেটারোজেনিয়াস প্রোস্টেটিক প্যারেনকাইমা দিয়েই কমেন্ট করবেন এবং অ্যাডভাইস করে দিবেন সিরাম পিএসএ, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এবং পসিবল হলে হচ্ছে অ্যাডভাইস করতে হবে ট্রান্সরেক্টাল হচ্ছে সোনোগ্রাফি করার জন্য। ট্রান্সরেক্টাল সোনোগ্রাফিতে এটা ইভালুয়েট করা পসিবল। আরেকটা সুবিধা আছে ট্রান্সরেক্টালের জন্য, যে প্রোবটা প্রোস্টেটের কাছাকাছি গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে এর গ্রুভে একটা নিডল বসানোর জায়গা থাকে, চাইলে আল্ট্রাসোনোগ্রাইডের এফএনএসিও করা পসিবল হয়। একদম ঠিক জায়গা থেকে আপনি টিস্যু নিয়ে আসলেন, বায়োপসি করে দেখা গেল, হিস্টোপ্যাথোলজি করে দেখা গেল যে এখানে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। তো তাহলে দেখা যাচ্ছে যে প্রোস্টেটে আমরা কিছু ডায়াগনোসিস করতে পারছি, প্রোস্টেট এনলার্জ হলে ডায়াগনোসিস করতে পারছি, মিডিয়ান লোব এনলার্জ হয়ে গেলে সেটা ডায়াগনোসিস করতে পারছি, টার্পের পেশেন্ট যদি ফলো আপে আসে সেটা আমরা ফলো আপ করে দিতে পারছি। তারপর যদি ক্যালসিফিকেশন থাকে ম্যাক্রো বা মাইক্রো সেটা বলতে পারছি, প্রোস্টেটিক প্যারেনকাইমা যদি হেটারোজেনিয়াস থাকে সেটা বলতে পারছি। এতটুকুই সম্ভব, বাকিটা ইভালুয়েশনের জন্য ট্রান্সরেক্টাল সোনোগ্রাফির দরকার পড়ে। তবে আমাদের দেশে একটু আগেও আমি বলেছি যে আমাদের দেশের পেশেন্টদের সাধারণত এই সমস্যাগুলোই হয় যেগুলো আমরা বেশিরভাগই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরতে পারি। বেশিরভাগই এনলার্জ প্রোস্টেট, তারপরে স্টেপ অথবা ক্যালসিফিকেশন, এগুলো নিয়েই বেশি আসে পেশেন্ট। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে স্পিন এবং প্রোস্টেটের লেকচার। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন।
কারো কি কোনো কোশ্চেন নেই? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করে দেই। পরবর্তীতে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে লিখে রাখবেন, আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব, প্র্যাকটিক্যালে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।